হতে যাচ্ছে আগামীকাল। তাই সবাইকে আমি আমার ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আর ছোট্ট সোনামণি ছাত্রছাত্রীদের জন্য আমার দোয়া আশীর্বাদ রইল। ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস। আমরা আমাদের মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা অর্জন করেছি। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, জাতীয় চার নেতাদের প্রতি শ্রদ্ধা জানাই, 30 লক্ষ শহীদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, 2 লক্ষ মা বোনের প্রতি শ্রদ্ধা জানাই, মুক্তিযোদ্ধাদের জানাই সশ্রদ্ধ সালাম। অনেক ত্যাগের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জন। স্বাধীনতার পর এই বাঙালি জাতিকে শিক্ষা দীক্ষা সব দিক থেকে উন্নত মানের করবার জন্য জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের একটি সংবিধান দিয়েছিলেন এবং শিক্ষা আমাদের স্বাধীন দেশের নাগরিকদের জন্য উপযুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা বা শিক্ষা নীতিমালা প্রণয়নের জন্য আমাদের বিশিষ্ট বৈজ্ঞানিক ডক্টর কুদরতে খোদাকে প্রধান করে একটি শিক্ষা কমিশন গঠন করেন এবং তিনি সেই শিক্ষা কমিশনের রিপোর্টও দিয়েছিলেন। কিন্তু 15ই আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করার ফলে আর সেটা কার্যকর হয়নি। 96 সালে আমরা সরকার গঠন করে আবার আমরা সেই যে রিপোর্টটা ছিল তারই ভিত্তিতে আমরা আবার আরেকটি কমিশন গঠন করে আমরা শিক্ষা নীতিমালা প্রণয়ন করি। কিন্তু দুর্ভাগ্য বিষয় যে আমরা সেটাও বাস্তবায়ন করে যেতে পারিনি। 5 বছর আমরা মাত্র ক্ষমতায় ছিলাম। 2008-এর নির্বাচনে জয়ী যখন সরকার গঠন করি, 2009 আবার আমরা সেই শিক্ষা তখন যুগোপযোগী করবার জন্য নতুন করে আবার শিক্ষা কমিশন গঠন করে আমরা শিক্ষা নীতিমালা প্রণয়ন করি এবং তা আমরা বাস্তবায়ন করে যাচ্ছি, যেখানে আমরা আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন জাতি গড়ে তোলার জন্য পদক্ষেপ নিই। বিজ্ঞান শিক্ষা, কারিগরি শিক্ষা, ভোকেশনাল ট্রেনিং এগুলির উপরেও আমরা গুরুত্ব দিই এবং আমাদের গৃহীত এই নীতিমালা আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। আমাদের দেশের ছেলেমেয়েদের শিক্ষা ছাড়া একটা জাতি কখনো উন্নত হতে পারে না এবং আমরা বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ করতে চাই, দারিদ্র্যমুক্ত করতে চাই। কিন্তু আমি জানি শিক্ষিত জাতি ছাড়া দারিদ্র্যমুক্ত করা কখনো সম্ভব নয়। তাই আমরা সেই শিক্ষাকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছি, যে কারণে আমরা বিনা বা আমাদের গার্জিয়ান বা অভিভাবক তাদের ভার লাঘব করবার জন্য আমরা বিনা পয়সায় বই বিতরণের কাজ শুরু করি 2010 সাল থেকে। সে সময় আসলে এটা কঠিন একটা কাজ ছিল, কিন্তু তারপরেও আমরা এটা শুরু করে দিয়েছি। সেই সাথে সাথে আমাদের যারা শিক্ষার্থী, যেমন প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, তাদের জন্য ব্রেইল বই এবং আমাদের যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে সেই নৃগোষ্ঠীর জন্য যেমন চাকমা, মারমা, চিপড়া, অন্যান্য গারো, সার্দি জনগোষ্ঠী, তাদের ভাষার আমরা বই রচনা করি, সেটাও আমরা বিতরণ করে যাচ্ছি যে তারা তাদের মাতৃভাষা কিছুটা শিক্ষা নিতে পারে। আমরা প্রতি শিক্ষা বছরেই বই দিচ্ছি। বিশেষ করে এবারে সবথেকে সমস্যা ছিল করোনা ভাইরাস। এই করোনা ভাইরাসের কারণে সারা বিশ্বস্তবে বাংলাদেশেও সেই একই অবস্থা। কিন্তু সেই অবস্থার মধ্যেও পাঠ্যপুস্তক ছাপানো এবং বিতরণের ব্যবস্থা করা এটা একটা কঠিন কাজ, দ্রূহ কাজ। সেই কাজটি সম্পন্ন করার জন্য আমি এর সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই যে আপনারা এই কাজটা করতে পেরেছেন এবং আমরা আমাদের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পারছি। তবে আমি মনে করব স্বাস্থ্যবিধি মেনে একসাথে যাতে বেশি সমাবেশ না হয় সেদিকে লক্ষ্য রেখে ভাগে ভাগে বইগুলি বিতরণ করাই ভালো, কারণ স্বাস্থ্যবিধি মেনে সবাই স্বাস্থ্য সুরক্ষা মেনে চলুক, সেটাই আমরা চাই। দুর্ভাগ্যের বিষয় যে স্কুলগুলি বন্ধ, কলেজগুলি, ইউনিভার্সিটি বন্ধ রাখতে হচ্ছে, সেটাও একই কারণে যে আমাদের ছেলেমেয়েরা যাতে সংক্রামিত না হয় বা শিক্ষকরা সংক্রামিত না হয় বা অসুস্থ না হয় বা করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত না হয়, সেদিকে লক্ষ্য রেখে এই ব্যবস্থাটা নেওয়া হচ্ছে। তারপরে আমরা এই বইগুলি হাতে তুলে দিচ্ছি এই কারণে যে আমাদের পাঠ্য কার্যক্রমটা যেন অব্যাহত থাকে। তাছাড়া আমরা কিন্তু বাংলাদেশের যেমন প্রাথমিক শিক্ষাটাও শুরু করেছি। আমরা শুধু প্রাথমিক পর্যায়ে না, প্রাক প্রাথমিক থেকে একেবারে উচ্চ মাধ্যমিক পর্যন্ত আমরা কিন্তু এই বই এবং বিভিন্ন বৃত্তির ব্যবস্থা করে দিয়েছি। আমরা 2021 শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরে প্রায় 10,85,82,555খানা বই বিনামূল্যে বিতরণ করার পদক্ষেপ নেওয়া হয়েছে। এই কার্যক্রমে প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের জন্য তাদের নিজস্ব ভাষায় যে বই দেওয়া হচ্ছে সেটা প্রায় 2,13,228খানা
পুস্তক দেওয়া হবে। আর মাধ্যমিক স্তরে 24,10,79,857 পুস্তক বিনামূল্যে বিতরণ করা হবে। অর্থাৎ 2021 যে শিক্ষাবর্ষ শুরু হতে যাচ্ছে সেখানে 34,36,62,412 পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। অর্থাৎ আমরা বিনামূল্যেই বই দিচ্ছি যেন আমাদের ছেলেমেয়েরা হাতে নতুন বই পায়, এবং একটা নতুন বই পেলে একটু ভালোও লাগে। বইটা হাতে পাবে, তার মলাটা লাগাবে, নামটা লিখবে, সুন্দরভাবে দেখবে, পড়বে, এবং সেটাই একটা আলাদা আনন্দ। সেই আনন্দটাই যেন আমাদের ছেলেমেয়েরা পায় সেটাই আমরা ব্যবস্থা নিই প্রতি বছর। কিন্তু আমি জানি যে এই করোনা ভাইরাসের কারণে সমস্ত স্কুল বন্ধ থাকাতে সবথেকে কষ্ট পাচ্ছে আমাদের ছাত্রছাত্রীরা। তার কারণ স্কুল ছাড়া সারাক্ষণ ঘরে বসে থাকা, এটা যে কত কষ্টকর, এটা সত্যি খুব দুঃখের। তারপরেও আমরা কিছু উদ্যোগ নিয়েছি, শিক্ষা মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে যে আমার ঘরে আমার স্কুল, অর্থাৎ আমরা যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি, সেই ডিজিটাল বাংলাদেশের বদৌলতে এখন ঘরে বসে অনলাইনে শিক্ষা গ্রহণ করার সুযোগ হচ্ছে। তাছাড়া আমাদের সংসদ টেলিভিশনের মাধ্যমে আমরা শিক্ষা কার্যক্রম, বিশেষ করে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত এই শিক্ষা কার্যক্রমটা সেখানে প্রচার করা হচ্ছে, যার ফলে অন্তত ছেলেমেয়েরা একেবারে শিক্ষা থেকে দূরে যাচ্ছে না, কিছুটা শিক্ষার সুযোগ পাচ্ছে। আর সেই সাথে আমরা মনে করি যে আমাদের স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়সমূহ সেখানেও অনলাইনে শিক্ষা কার্যক্রম চলছে এবং এটা চলমান থাকবে। মানে করোনা ভাইরাস কখন যে এর হাত থেকে সারা বিশ্ব মুক্তি পাবে সেটাই হচ্ছে বিষয়। আমরা যখন একটু সিদ্ধান্ত নিলাম যে স্কুল খুলব, তখনই আবার নতুন করে দ্বিতীয় ধাক্কা আসলো করোনা ভাইরাসের। কাজে আমরা আমাদের ছেলেমেয়েদের কথা চিন্তা করি আবার স্কুল খোলা, এখন আমরা 15 জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছি। এর মধ্যে যদি অবস্থা ভালো হয় খোলা হবে, যদি না হয় আমরা করব না। কিন্তু আমি মনে করি যে বিভিন্ন ডিজিটাল পদ্ধতিতে এই শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে জুম, মেসেঞ্জার, ফেসবুক গ্রুপ, ইউটিউব ব্যবহার করে ক্লাস রেকর্ডিংয়ে করে কিশোর বাতায়ন, শিক্ষক বাতায়ন, ইউটিউবে ভিডিও আপলোড করে শ্রেণী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কাজে ঘরে বসে আমাদের শিক্ষার্থীরা শিক্ষাদান করতে পারছে। আর করোনাকালে এই যে দীর্ঘ সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীগণের যে মানসিক স্বাস্থ্য সমস্যা বা অভিজ্ঞতা দেখা দিচ্ছে, সেটা মোকাবেলারও ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সেই বিষয়ে কি করণীয় সেই শিক্ষাটা আমরা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং একজন ফোকাল পয়েন্ট শিক্ষককে প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আর এই লক্ষ্যে ইতিমধ্যে শীর্ষস্থানীয় সাইকোলজিস্টদের সঙ্গে আলোচনা করে কীভাবে আমাদের ছেলেমেয়েদের সহায়তা দেওয়া যায়, কাউন্সেলিং করা যায়, তার ব্যবস্থাটাও আমরা নিচ্ছি, যাতে এই যে দীর্ঘদিন স্কুলে না যে এটা কোনো মানসিকভাবে কোনো কষ্ট না হয়, সেটা যাতে দূর করা যায় সেই ব্যবস্থাটাও নেওয়া হচ্ছে। করোনায় আমরা মনে করি যে পরীক্ষা হয়তো ক্লাস করা যাচ্ছে না, কিন্তু পড়াশোনা চালিয়ে যেতে হবে, তাই ভর্তির ব্যবস্থাটাও নেওয়া হচ্ছে অনলাইনে বিভিন্নভাবে। এবং আমাদের বিশেষ করে এসএসসি এবং সমমানের একটা রেজাল্ট, ক্লাসে বিভিন্ন যে ক্লাস হয় বা তার মাধ্যমে ছাত্রছাত্রীদের অবস্থাটা জানা যায়, তো সেগুলির উপর ভিত্তি করে একটা রেজাল্ট দিয়ে পড়াশোনাটা চলমান রাখা, পরবর্তীতে যখন ভালো সময় আসবে তখন পরীক্ষা দিয়ে আবার ভালোভাবে তারা তাদের ক্লাসগুলিতে থাকতে পারবে, যেতে পারবে, সেই ব্যবস্থাটা নেওয়া হচ্ছে। কারণ এসএসসি সমমান পরীক্ষা 2020-এর ফলাফল প্রকাশ করা পরে বিশ্ববিদ্যালয় সমন্বিত বা গুচ্ছ পদ্ধতিতে ভর্তির উদ্যোগ নেওয়া হয়েছে। পরীক্ষা নেওয়া হবে, তার মাধ্যমে ভর্তি করা হবে। অর্থাৎ আমরা চাই না যে আমাদের ছেলে মেয়েদের সময়টা নষ্ট হোক, সময়টা যাতে চালু থাকে, তার জন্য এই ধরনের ব্যবস্থা আমরা নিচ্ছি। আমরা চেষ্টা করে যাচ্ছি ছাত্রছাত্রীদের যেমন সাহায্য করা, পাশাপাশি আমাদের শিক্ষকদের প্রশিক্ষণটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যেহেতু আধুনিক প্রযুক্তিতে এখন শিক্ষা কার্যক্রম চালানো হচ্ছে সারা বাংলাদেশে, আমরা আমাদের স্কুলগুলিতে যেমন আমরা কম্পিউটার ল্যাব তৈরি করে দিচ্ছি বা ডিজিটাল পদ্ধতিতে শিক্ষার ব্যবস্থা করে দিচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি মনে করি আমাদের শিক্ষকদের আরও ট্রেনিং করা দরকার,
সেই ট্রেনিংয়ের ব্যবস্থাটাও নিতে হবে, সেটা শিক্ষা মন্ত্রণালয় করবেন, সেটা আমি চাই। আর আমরা করোনাকালীন বিশেষ ব্যবস্থায় প্রায় 1646টি স্কুল কলেজকে এমপিভুক্তকরণের মাধ্যমে 2055 জন শিক্ষক কর্মচারীর বেতন ভাতা অবসর সুবিধা নিশ্চিত করে দেওয়া হয়েছে। একসঙ্গে মানে এত বিশাল সংখ্যক বোধহয় এমপিভুক্ত আগে কখনো হয়নি। আবার সাধারণ শিক্ষায় 640টি শিক্ষা প্রতিষ্ঠানের বৃত্তিমূলক কোর্স চালু করে ইতিমধ্যে 676 জন ট্রেড ইন্সট্রাক্টর নিয়োগ দেওয়া হয়েছে এবং করোনাকালীন সময়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের 5351 জন শিক্ষক কর্মচারীকে 517,33,12,000 টাকা অবসর সুবিধা প্রদান করা হয়েছে। 5,446 জন শিক্ষক কর্মচারীর কল্যাণ ভাতার আবেদন নিষ্পত্তি করে 218,63,08,135 টাকা প্রদান করা হয়েছে এবং সকল ধরনের বৃত্তির অর্থ G2P অর্থাৎ একেবারে মানে সরাসরি পদ্ধতিতে আমরা 1,59,556 জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে অনলাইনে EFT এর মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে টাকা প্রেরণ করে দিয়েছি। কারণ আমরা করোনাকালীন সময় অর্থনৈতিক চাপ আছে, কিন্তু আমাদের বৃত্তিগুলি আমরা কিন্তু তারপর আমাদের ছেলে মেয়েদের হাতে তুলে দিচ্ছি এবং ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 40 লাখ দরিদ্র শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অনলাইনে করোনাকালীন সময়েও প্রেরণ করা হয়েছে। কারণ এই সহযোগিতাগুলি আমরা করে যাচ্ছি, যা করোনাকালীন সময় বাবা মাও একটু সাহায্য পাবেন, সেদিকে লক্ষ্য রেখে এটা করা হচ্ছে। আমরা প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড গঠন করা হয়েছে। এই ট্রাস্ট ফান্ডের আওতায় স্নাতক বা সমমানের দরিদ্র মেধাবী 2,10,049 জন শিক্ষার্থীদের মাধ্যমে মোবাইল এবং অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে আমরা উপবৃত্তি ও টিউশন ফি বাবদ 110,98,92,340 টাকা বিতরণ করা হয়েছে। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সময় যে কোনো পরিস্থিতিতে একাডেমিক কার্যক্রম চলমান রাখার লক্ষ্যে 19টি কলেজ ও আঞ্চলিক কেন্দ্রে প্রতিটিকে 4 লক্ষ টাকা করে অনুদান প্রদান করা হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এবছরই প্রথমবারের মতো 2021 শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তক মুদ্রণ বিনামূল্যে বিতরণের জন্য ইজিপি পদ্ধতিতে ক্রয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এতে সরকারের প্রায় 300 কোটি টাকার মতো সাশ্রয় হয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর থেকে কারিগরি শিক্ষাকে সবথেকে বেশি আমরা গুরুত্ব দিয়েছি এবং এটাকে সম্প্রসারণ এবং যুগোপযোগী করার লক্ষ্যে 2016 সালে আমরা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ প্রতিষ্ঠা করি এবং কারিগরি শিক্ষাকে সম্প্রসারণের লক্ষ্যে দেশের 100টি উপজেলায় 100টি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন প্রকল্প এটা চলমান আছে এবং দ্বিতীয় পর্যায়ে 329টি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন প্রকল্পের বাস্তবায়ন প্রণয়নের কার্যক্রম এগিয়ে চলছে। অর্থাৎ কারিগরি শিক্ষাটাকে আমরা গুরুত্ব দিই যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয় এবং সেখানে আধুনিক প্রযুক্তির শিক্ষাকে আমরা গুরুত্ব দেব। আর মাদ্রাসা শিক্ষার উন্নয়নে বিশেষ ব্যবস্থা আমরা নিয়েছি। আমরা মাদ্রাসা শিক্ষা উন্নয়নের জন্য নির্বাচিত 1008টি মাদ্রাসার অবকাঠামো নির্মাণ, 653টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন ও মাদ্রাসা এডুকেশন অ্যান্ড ইনফরমেশন সিস্টেম সাপোর্ট MEMIS শীর্ষক প্রকল্প এটা চলমান আছে, বাস্তবায়ন করা হচ্ছে। আর মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী ও আধুনিকরণে মাদ্রাসা শিক্ষা কার্যক্রমে কারিগরি শিক্ষার বিভিন্ন বিষয় আমরা অন্তর্ভুক্ত করে দিয়েছি, কারণ মাদ্রাসা শিক্ষার পরও সেই ছেলেমেয়েরা যেন কর্মসংস্থার ব্যবস্থায় চাকরি পায়, কাজ পায়, তাদের জীবন জীবিকা চালাতে পারে, সেদিকে লক্ষ্য রেখে আমরা এই কারিগরি শিক্ষা সেখানেও আমরা গুরুত্ব দিচ্ছি, তাদের শিক্ষা দিচ্ছি। তাছাড়া ইবতেদায়ী, জেডিসি, দাখিল, আলিম পরীক্ষা উত্তীর্ণদের মাঝে 11,250 জন শিক্ষার্থীকে ট্যালেন্ট পুল এবং 22,350 জন শিক্ষার্থীকে সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হয়েছে। ইতিমধ্যে তাদের আমরা চাই আমাদের ICT শিক্ষাটা আরও উন্নত মানের হোক এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে ICT সহ ভৌত অবকাঠামো উন্নয়ন, শিক্ষক নিয়োগ, তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ ও শিক্ষা কার্যক্রম পরিমার্জনের কাজ বাস্তবায়ন হচ্ছে। আমরা উপবৃত্তি যেমন দিচ্ছি, আবার স্কুল ফিডিং কর্মসূচিও আমরা চালু করেছি যাতে ঝরে পড়াটা না থাকে।
আমি আমাদের সমস্ত শিক্ষার্থীদের একটা অর্থাৎ ছাত্রছাত্রী যারা তাদেরকে অনুরোধ করব যে আমি জানি ঘরে বসে থাকা অত্যন্ত কষ্টকর, সময় কাটানোও কষ্টকর, তারপরেও খালি পাঠ্য বই না, এখন অনেক বই আছে পড়া যায়, সেটা পড়ার জন্য আমি অনুরোধ করবো। তাছাড়া সেই সাথে একটু খেলাধুলা করতে হবে এবং অভিভাবক যারা, বাবা মা যারা, তাদেরকে আমি অনুরোধ করব যে আপনার বাচ্চাদেরকে সময় দেবেন। কারণ আসলে করোনা ভাইরাস যেমন আমাদের কষ্টও দিচ্ছে, আরেকটা সুযোগ হচ্ছে যে হাজার কাজের চাপেও ছেলে মেয়েদেরকে নিয়ে সময় কাটানোর কিন্তু সুযোগ পাচ্ছেন। এই সুযোগটা আপনারা সদ্ব্যবহার করবেন, ছেলে মেয়েদেরকে নিয়ে সময় কাটাবেন বা তাদেরকে একটু ফিজিক্যাল এক্সারসাইজ যাতে হয়, অর্থাৎ কোনো খেলাধুলা সেগুলিও যাতে করতে পারে সেই ব্যবস্থাটা নিতে হবে, যাতে করে তাদের মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্যটাও ভালো থাকে। সেদিকে বিশেষভাবে একটু দৃষ্টি দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি, যেটা একান্তভাবে প্রয়োজন বলে আমি মনে করি। আমি আশা করি আমাদের যারা ছাত্রছাত্রী নতুন বই পেয়ে তারা খুশি এবং এটা ভাগে ভাগে সবাইকে দেওয়া হবে। আর সবাইকে আমি অনুরোধ করব, যেখানে জনসমাগম বেশি বা লোক বেশি বা মানুষের সঙ্গে মিশতে গেলে তখন মুখে সবসময় মাস্কটা পরে রাখতে হবে, কারণ এটাই সুরক্ষা দেয় আমাদের। কাজে মাস্কটা পরা, হাত সাবান দিয়ে ধোয়া বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, যেটা এই করোনা ভাইরাস থেকে আমাদের সুরক্ষা দেবে। পাশাপাশি এখন যেমন শীতকাল, আমাদের বিভিন্ন ধরনের লেবু আছে, কমলা লেবু সহ বিভিন্ন লেবু আছে, ভিটামিন সি যুক্ত খাবার খাওয়া, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে এবং সবাই যেন স্বাস্থ্য সুরক্ষা মেনে চলেন। এটা আমাদের শিক্ষক, অভিভাবক, ছাত্রছাত্রী সবাইকে আমি এসে অনুরোধ জানাবো। কারণ আমরা যদি এটা মেনে চলতে পারি আর সবসময় ঘরে বসে না থেকে যে কোনো সময় রোদে একটু থাকা, খোলা বাতাসে থাকা, অবশ্যই এটা থাকতে হবে, যেটা আমাদেরকে করোনা ভাইরাস থেকে মুক্তি দিতে পারে এবং আমরা এটাকে মোকাবেলা করতে পারি। কাজে স্বাস্থ্যবিধি মেনে আমাদের শিক্ষার্থীদের হাতে বই বিতরণ করার যে ব্যবস্থা শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয় গ্রহণ করেছে, সেজন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আবারও আমি ধন্যবাদ জানাই যে এই করোনা কালেও আপনারা যে বই ছাপাতে পেরেছেন এবং সবাই হাতে তুলে দিচ্ছেন, এটাই সবথেকে বড় কথা। কাজে আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, আমাদের আজকের শিশুরাই তো আগামী দিনের ভবিষ্যৎ, তারাই তো একদিন এদেশে মানে কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ বিজ্ঞানী হবে, কেউ মন্ত্রী হবে, কেউ প্রধানমন্ত্রী হবে, কেউ না কেউ তো কিছু হবে। কাজে সে সেইভাবেই শিক্ষা গ্রহণ করবে এবং আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে আমরা আলো জ্বালবো। আমরা শতভাগ বিদ্যুৎ দিয়ে দিচ্ছি, কারণ এটা আমরা মুজিব বর্ষ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী আমরা উদযাপন করছি। কাজে এই মুজিব বর্ষ আমরা উদযাপন যেমন করছি, সেই সাথে সাথে আমাদের স্বাধীনতার 50 বছর পূর্তি হবে এই আগামী বছর 2021-এ। কাজে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করব। আমরা বাংলাদেশের আমাদের প্রত্যেক ছেলেমেয়ে লেখাপড়া শিখে সুশিক্ষায় শিক্ষিত হবে, দেশে এবং বিদেশেও তারা নাম করবে। আমরা শিক্ষা যেহেতু সবথেকে গুরুত্বপূর্ণ, যে সেই শিক্ষা গ্রহণের সাথে সাথে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে আমরা গড়ে তুলব, ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলব। বাংলাদেশের একটি মানুষের ঠিকানাবিহীন থাকবে না, যারা ভূমিহীন গৃহহীন তাদেরকে আমরা ঘর তৈরি করে দিচ্ছি, প্রত্যেকের একটা ঠিকানা থাকবে। প্রত্যেক ঘরে শুধু বিদ্যুতের আলো না, শিক্ষার আলো যাতে জ্বলে, শিক্ষার আলো আমরা জ্বালবো, সেইভাবেই আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। কাজে আমরা এখানে কেউ বাদ যাচ্ছে না, যারা লেখাপড়া শিখবে, মানুষের মতো মানুষ হবে, দেশের মুখ উজ্জ্বল করবে, বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে, সেটাই আমি কামনা করি। সেই জন্য আমি প্রত্যেকটা শিক্ষার্থীকে আবার অভিনন্দন জানাই যে করোনা ভাইরাস মোকাবেলা করে সকলের হাতে আমরা নতুন বই তুলে দিতে পারলাম। সবাই মনোযোগ দিয়ে, ছোট্ট সোনামণিরা তোমরা পড়াশোনা করবে, মানুষের মতো মানুষ হবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে, আগামী দিনের বাংলাদেশের কর্ণধার তোমরাই হবে। কাজে তোমাদের জীবন সুন্দর হোক, সুস্থ হোক, সেই কামনা করি এবং সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।